গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা পাঞ্জাব ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গিয়ে কেকেআর কি আদৌ লাভ হলো নাকি লোকসান হলো, এই ব্যাপারটা নিয়ে এখন মানে বলতে পারেন ক্রিকেট পাড়ায় জোর আর কি চর্চা চলছে। মানে দুই দলের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু গতকালের ম্যাচটা খুবই ক্রুশাল ছিল ওই প্লে অফে কোয়ালিফাই করার ব্যাপারে। আমি তো কেকেআর এর সমীকরণটা তো বলেইছিলাম এর আগের দিন, মানে কেকেআরকে মানে তাদের বাকি যে মানে এই পাঞ্জাব ম্যাচের আগে যে 6টা ম্যাচ ছিল 6টার 5টা জিততে হবে যদি অন্য টিমের দিকে না তাকিয়ে তারা কোয়ালিফাই করতে চায় সরাসরি। আর পাঞ্জাবের ক্ষেত্রে ব্যাপারটা অতটা কঠিন না হলেও তাদের ওই একইভাবে 6টা ম্যাচই বাকি ছিল, কিন্তু তাদের 6টার মধ্যে ওই জায়গায় 3টা জিতলেই আর কি কাজ হয়ে যেত। কিন্তু সেই জায়গা থেকে মানে 1 পয়েন্ট করে কিন্তু খোয়ালো মানে বলতে পারেন মানে একটা টিম, মানে যে দল জিততো তারা তো 2 পয়েন্ট পেতো। তো পয়েন্ট যেহেতু এক এক করে ভাগাভাগি হয়ে গেছে, তো যারা আর কি এখানে জয়টা যাদের আবশ্যক ছিল তারা তো ডেফিনেটলি 1 পয়েন্ট খোয়ালো, কিন্তু যারা হারতো তাদের জন্য আবার কিন্তু বলতে গেলে 1 পয়েন্ট লাভ হলো। তো পাঞ্জাব তো কালকে আর কি ওই মানে 201 রানের একটা হিউজ টোটাল তুলে দিয়েছিল ওই জায়গায়। তো আমরা যদি একটু ম্যাচের সিনারিওটার দিকে তাকাই তাহলে ওই প্রভ সিমরান সিং আর ওই প্রিয়ান সারিয়ার ওপেনিং পার্টনারশিপই পাঞ্জাব তুলে ফেলেছিল 12 ওভারের মধ্যে 120 রান। তখন মনেই হচ্ছিল যে পাঞ্জাব হেসে খেলে এই জায়গা থেকে 220 থেকে 230-এর উপর একটা টোটাল তুলে দিতে পারে। ঠিক ওই গতবারের স্মৃতিটা ফিরিয়ে আনছিল যেখানে কেকেআর ছুড়ে দেওয়া ওই 261 চেস করে পাঞ্জাব যেভাবে আর কি ম্যাচটা জিতে গেছিল। কিন্তু এরপর ওই প্রভ সিমরান সিং আর শ্রেয়া শায়ারের মধ্যে একটা 40 রানের পার্টনারশিপ গড়ে উঠলেও মানে এই জায়গায় মানে মূল রান তোলার কাজটা ওই প্রভ সিমরানই করেছিলেন। তিনি 49 বলে 83 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছিলেন। প্রিয়ান সারিয়াও আর কি শুরুতে ওই একটা 60 অড রানের ইনিংস খেলে গেছিলেন। তো ওই জায়গায় প্রভ সিমরান উইকেটে যখন আর কি পতন হয় তখন মানে 2 উইকেটে পাঞ্জাবের স্কোরটা হয় 160। এরপর মানে পাঞ্জাবের ইনিংস আর সেভাবে বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। এরপর ওই ম্যাক্সওয়েল আর মানে শ্রেয়া শায়ারের মধ্যে 12 রানের জুটি হয়। ম্যাক্সওয়েল বরুণ চক্রবর্তীকে একটা আর কি সুইচ হিটে বাউন্ডারি মারলো, এর ঠিক পরের ডেলিভারিতেই বরুণ চক্রবর্তী একটা দারুণ কামব্যাক করে ম্যাক্সওয়েলের স্টাম্পটা ছিটকে দেন। আর এরপর মার্কো জনসন শ্রেয়া শায়ারের মধ্যে একটা 12 রানের জুটি গড়ে উঠলো। ওই জুটিটাও বড় হয়নি, মার্কো জনসন ওই বৈভব আরোরাকে একটা বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে বসেন। এরপর ওই মানে জশ ইংলিশ তিনি এসে একটা ওই কি রিভার্স সুইপে বাউন্ডারি মারলো। মানে সেইটা আর কি শেষের দিকে আর কি যে ঝড়টা বা যে আর কি এক্সপ্লোরেশনটা আর কি মানে এক্সপেক্ট করেছিল পাঞ্জাব কিংসের ফ্যানেরা সেটা তারা একেবারেই করতে পারেনি। লাস্ট 5 ওভারে কেকেআরের বোলাররা কিন্তু দারুণ কামব্যাক করেছিল। লাস্ট 5 ওভারে তারা খরচ করেছিল মাত্র 41 রান। আর যে পাঞ্জাব কিংস কিন্তু ওই মিডল ফেসটা আর কি ওই মাঝের 9টা ওভার মানে ওই 7 থেকে 15 নম্বর ওভার, এই জায়গাটা কিন্তু পিবিকেএস ব্যাটাররা কিন্তু মানে একবারে কেকেআরের বোলারদের উপর দিয়ে জাস্ট তাণ্ডব চালিয়ে দিয়েছিল। ওই 9 ওভারে তারা তুলে ফেলেছিল 2 উইকেটে 105। মানে গতকাল কলকাতার বোলাররা অলমোস্ট আর কি বলতে গেলে সবাই পিটুনি খেয়েছে। চেতন সাকারিয়া যাকে আমি খেলানোর জন্য এতদিন ধরে আর কি বলে আসছিলাম, অবশেষে তাকে প্লেইং ইলেভেনে জায়গা দিয়েছিল কেকেআর। প্রথম ওভারে তিনি 3 রান খরচ করলেও তারপরে 2টা ওভারে তিনি 18টা করে রান আর কি বিলিয়ে দিলেন। মানে এক্ষেত্রে চেতন সাকারিয়াকে আমি একটু আনলাকিও বলবো, কারণ তার এমন দিনে ডেবিউ হলো কেকেআরের হয়ে মানে যেদিনটা আর কি মানে কেকেআরের কোনো বোলারেরই ভালো যায়নি। ওই জায়গায় সুনীল নারিনও আর কি মানে এক্সপেন্সিভ হয়ে গেছিলেন। সুনীল নারিন 4 ওভারে 35 রান খরচ করলো, আমি মনে করি তিনি ওভারঅল কিন্তু খারাপ বোলিং করেননি। তিনি ওই একটা ওভারেই 22 রান খেয়ে গেছিলেন ওই 11 নম্বর ওভারে, যেখানে তিনি তিনটা ছক্কা খেয়ে গেছিলেন ওই একটা সিঙ্গেল ওভারে। না হলে আপনি যদি ওই ওভারটা বাদ দিয়ে তার বাকি 3টা ওভারের কথা চিন্তা করেন, বাকি 3 ওভারে তিনি কিন্তু মাত্র 13 রানই খরচ করেছিলেন। বরুণ চক্রবর্তী একটু লিটিল এক্সপেন্সিভ ছিলেন, কিন্তু বৈভব আরোরা একমাত্র বলতে গেলে তিনি ইকোনমিক্যাল ছিলেন, আবার 2টা উইকেটও একসাথে নিয়েছেন। আর হর্ষিত রানাও কিন্তু বলতে গেলে তার বোলিংটাও একেবারে ভালো হয়নি। তিনি ওই জায়গায় 2 ওভারেই 27 রান দিয়ে দিয়েছেন, ওই কারণে আর কি তার হাতে বল তুলে দিতেই পরবর্তীতে আর কি ভরসা পায়নি কেকেআরের ক্যাপ্টেন। আন্দ্রে রাসেল কিন্তু আবার মানে মোটা দাগে ভালো বোলিং করেছেনই বলবো। লাস্ট ওভারটা তিনি তো দুর্ধর্ষ করলেন, মাত্র 8 রান তিনি খরচ করেছিলেন ওই জায়গায়। তো ওই জায়গায় তিনি মানে প্রথম ব্রেক থ্রোটা কিন্তু এই আন্দ্রে রাসেলই এনে দিয়েছিলেন। তো সব মিলিয়ে আর কি কেকেআরের বোলিং পারফরমেন্সটা ওভারঅল আপ টু দ্য মার্ক না হলেও ওই মানে প্রথম ওভারে আর কি কেকেআর ব্যাটিং করার সুযোগ পেয়েছিল, নারিন একটা বাউন্ডারি মেরেছিল। প্রথম ওভার শেষে কেকেআর 7 রান তুলে ফেলেছিল, কিন্তু তারপরেই ওই আর কি দমকা হাওয়া আর তারপরে আর কি মানে বৃষ্টি এসে বলতে পারেন ম্যাচটা পুরোপুরি ভেস্তে দিল। তো এই জায়গাতে মানে আমার আর কি পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ব্যাপারটা আছে মানে মানে জিততে যে কেউই পারতো, কেকেআরও যে একেবারে জয়ের কোনো আশা ছিল না। মানে আগের দিন গুজরাট টাইটান্সের এগেনস্টে তারা 199 চেস করতে পারেনি বলে এই দিন যে 202 চেস করতে পারতো না, বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয়। ডেফিনেটলি কেকেআরের হাতে একটা ওপেন চান্স ছিল, একটা বা 2টা বড় পার্টনারশিপ হয়ে গেলে কিন্তু ম্যাচ বেরিয়ে যেতে পারতো। তারপরেও স্টিল কেকেআর এই মুহূর্তে আর কি টিমটার যা অবস্থা মানে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টেও তো আর কি খুব একটা আর কি ভালো কার্যকরী রেজাল্ট আসছে না। মানে তারপরেও জয়ের পাল্লাটা মানে আপনি যদি ওই উইন প্রেডিক্টরে দেখেন তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব কিংসের দিকেই ভারী ছিল। তো আমি ধরে নিলাম কেকেআর হয়তো বা ম্যাচটা হারতো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কেকেআর যখন একটা পয়েন্ট পেয়েছে তাহলে কেকেআরের দিক থেকে সেটা কিন্তু লক্ষ্মী লাভই বলা চলে। তো মানে কেকেআরের জন্য কিন্তু এখন ইকুয়েশনটা বেশ কঠিন হয়ে গেল বলা চলে। বাকি 5টা ম্যাচ রয়েছে, পাঁচটাতেই তাদের জিততে হবে। যদি ওই আমি আবারও বলছি অন্য টিমের দিকে না তাকিয়ে যদি সরাসরি নিজেদের যোগ্যতায় কোয়ালিফাই করতে হয়। 4টা ম্যাচ জিতলেও আশা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কেকেআরের পয়েন্টটা হবে 15। তখন ওই অন্য টিমের দিকে হয়তো বা একটা আধটা ম্যাচ তাকিয়ে থাকতে হতে পারে, নেট রান রেটটা কিন্তু তখন ওই জায়গায় কিন্তু খুব ক্রুশাল হয়ে যেতে পারে। আর
পাঞ্জাব কিংসের দিকে মানে অবশ্য আর কি মানে তাদের মানে ইকুয়েশনটা অতটাও কঠিন নয়, তাদের আমি ওই বললাম 2 বা 3 ম্যাচ জিতলেই কাজ কিন্তু হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে মানে গতকালের ম্যাচটা যে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার জন্য আমি মনে করি কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে একটু হলো আর কি লাভই হয়েছে, কিন্তু কেকেআরও কিন্তু ম্যাচটা ডেফিনেটলি জিততেই পারতো। তো লেটস সি এই জায়গা থেকে কেকেআর তাদের গ্রুপ পর্বের বাকি থাকা 5টা ম্যাচ মানে ঠিক কীভাবে পারফর্ম করে, কীভাবে তাদের ওই ছন্ন ছাড়া বোলিং ডিপার্টমেন্টকে আবার আর কি নতুনভাবে সাজায়। আমি এই জায়গায় আর কি মঈন আলীকে ডেফিনেটলি দেখতে চাইছিলাম, যেটা আমি আগের দিনই বলছিলাম। তো মঈন আলীকে ইউজ করলে তাকে 1-2 ওভার বোলিংও করিয়ে নেওয়া যেত, আবার অপরদিকে মানে তার ব্যাটিংটাও কিন্তু যথেষ্ট কার্যকরী, তাকে যে কোনো পজিশনে আর কি ব্যাটিং করতে নামিয়ে দেওয়া যায়, সেটা আপনি মিডিল আর কি ফেজে হোক কিংবা কি মানে টপ অর্ডারে হোক কিংবা লোয়ার অর্ডারে হোক, লোয়ার মিডিল অর্ডারে হোক, যে কোনো জায়গায়। তো ওই কারণেই আমি মানে মঈন আলীকে আর কি লাইন আপে দেখতে চাইছিলাম, কিন্তু যাই হোক হোয়াট এভার ইট ইস, ওই জায়গায় রহমান পাভেলের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে কেকেআরের ম্যানেজমেন্ট চান্স দিয়েছিল। আশা করব রহমান পাভেলকে এর পরের আরও 2টা ম্যাচে ডেফিনেটলি তিনি সুযোগ পাবেন। তো কেকেআরের সমর্থকরা আপনারা আশা ছেড়ে দেবেন না, 5 ম্যাচ বাকি আছে এখনও কলকাতার হাতে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের হাতে। 5টার মধ্যে অন্তত 4টা জিততে পারলেও কিন্তু কেকেআরের ওই প্লে অফে কোয়ালিফাই করার একটা স্লাইড আউটসাইড চান্স থাকবে। আর 5টা জিতে যেতে পারলে তো আর কোনো কথাই নেই, তারা আর কোনো টিমের দিকে না তাকিয়ে নিজেদের যোগ্যতাতেই একদম সরাসরি প্লে অফে কোয়ালিফাই করে যাবে, সেটা 1 থেকে 4 নাম্বার যে কোনো পজিশনে থেকেই হোক না কেন। তো আপনারা কি মনে করেন কেকেআর কি পারবে এই কঠিন কাজটা এইবার করে দেখাতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।